जिसमें आधार आइडेंटिटी के लिए 12वें तौर से जोड़ा गया है। ये इंडिकेटिव लिस्ट ऑफ डॉक्यूमेंट्स लगभग सभी सीईओ से चर्चा करके बनाई गई है, बट फिर भी जब हियरिंग हो और उस समय ये सिद्ध करना हो किसी को अपनी जांच में कि मैं नागरिक हूं, तो वो कोई और अगर डॉक्यूमेंट देगा तो उसके ऊपर ईआरओ विचार जरूर करेंगे। ভারতবর্ষের সংবিধান অনুসারে এসআইআর নির্বাচন কমিশনের করার কথা। সংবিধানের 326 নম্বর ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 16 থেকে 21 নম্বর ধারা মধ্যে ইলেকশন কমিশনকেই একমাত্র দায়িত্ব দেওয়া আছে নিবিড় ভোটার তালিকা সংশোধনীর। ফলে কনস্টিটিউশন যতদিন ভারতবর্ষে থাকবে ততদিন ইলেকশন কমিশনকে আটকানোর ক্ষমতা না মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, না নরেন্দ্র মোদীর আছে, ফলে না সুজন চক্রবর্তীর আছে। ফলে কনস্টিটিউশন অনুসারেই এসআইআর হবে। তুমি এইবার আমাকে বলতে পারো যে স্যার তাহলে রাজীব বন্দ্যোপাধ্যায় বললেন রক্তগঙ্গা বইয়ে দিব, এক মন্ত্রিসভার সদস্য মালদাতে বললেন লন্ডভন্ড করে দিব, কে বললো একটা ভোটার তালিকায় নাম বাদ গেলে আমরা চোখ উড়িয়ে নিব, বিজেপিকে আগুন লাগিয়ে দেবো, বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও করব। এই কথাগুলো তাহলে কেন বললেন? এর গুরুত্ব আছে? হ্যাঁ, এর গুরুত্ব আছে, এটারও গুরুত্ব আছে। দেখো, তৃণমূল কংগ্রেস মূলত সংখ্যালঘু মুসলিমদের ভোটে জেতে। মানে গত কয়েকটা ভোটের যদি বিশ্লেষণ করি তাহলে প্রতি 100 জন হিন্দু ভোটারের মধ্যে 54 থেকে 55 জন হিন্দু, মানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা এখন বিজেপিকে ভোট দেয়। আর তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট ব্যাংক নেই। তাহলে তৃণমূল জেতে কি সংখ্যালঘু ভোট দিয়ে। তাহলে সংখ্যালঘুদের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই এসআইআর আমি আটকে দেবো, একটা নাম বাদ যাবে না, এসআইআর করার ক্ষমতা এই বাংলার মাটিতে কারো নেই। এগুলো বলে আসলে তাতিয়েছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে যে ভাই দেখো আমরা কত দরদি তোমাদের, আমরা কতটা দরদি তোমাদের, আমরা তোমাদের জন্য লড়াই করছি, মাঠে ময়দানে লড়াই করছি। ফলে এটা হলো মুসলিম ভোটকে সংগঠিত করবার জন্য রাজীব বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় যে রক্তগঙ্গা বইয়ে দিব, কাউকে বলতে হয় লন্ডভন্ড করে দিব, তো কাউকে বলতে হয় চুপ উগড়ে নিব। ফলে এটা রাজনীতির কৌশল হিসেবেই দেখছি। কিন্তু এরপরেও তুমি আমায় প্রশ্ন করবে যে এই যে কথাগুলো এগুলো কি বন্ধ হবে, অর্থাৎ এসআইআরটা কি সুষ্ঠুভাবে এই রাজ্যে সম্পূর্ণ হবে? আমার উত্তর না। আমি কেন না বলছি তার 3-4টে মেজর কারণ আছে। প্রথমত দেখো, এসআইআর হলো ভোটের আগে ভোট, এসআইআরই ভোটের আগে ভোট। এসআইআর যদি 100% বিশুদ্ধ মানে এসআইআরের মাধ্যমে যদি 100% বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি হয় তাহলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। আর যদি এসআইআরটা শুধু পেন অ্যান্ড পেপারে হয়, পেন অ্যান্ড পেপারে যদি হয়, যেমন করে নির্বাচন অনেক সময় তুমি জানো যে কি সেন্ট্রাল ফোর্স আসে, কাগজে কলমে আসে, কিন্তু বাস্তবে তাদের উপস্থিতির কোনো গুরুত্ব থাকে না। তারপরেও দেদারে বিরোধী এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়, পেটানো হয়, গ্রাম থেকে লোকদেরকে ঢুকতে দেওয়া হয় না বুথে, বিকেল 4টের পরে দেদারে ছাপ্পা ভোট করা হয়। ফলে কেন্দ্রীয় বাহিনী থাকুক আর না থাকুক কোনো গুরুত্ব নেই। ওই শুধুমাত্র আমার বইয়ের লেখার জন্য যে এবার 764 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, বা এবিপি আনন্দে বা অন্য চ্যানেলে বলার জন্য প্রথম ফেজে 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছেন। আসলে 200 কোম্পানি থাকা না থাকা কোনো মূল্য নেই, এগুলো শুধু কাগজে কলমে। যদি এইটা হয় তাহলে একরকম, যদি এসআইআরটা যদি সত্যি প্রকৃত অর্থে হয়, যদি দেখা যায় যে এসআইআরের পরে আমরা অ্যাপ্রক্সিমেট মনে করছি যে প্রায় 16 লক্ষর মতন মৃত ভোটারের নাম আছে, তাহলে 16 লক্ষ মৃত ভোটারের নাম যদি বাদ যায়, আমরা মনে করছি 18 লক্ষ থেকে 20 লক্ষ
দুবার বা দুই জায়গায় বা তিন জায়গায় নাম আছে, যেমন আজকে বেরিয়েছে প্রশান্ত কিশোরের নাম, যে বাংলাতেও আছে আবার বিহারেও আছে, এরকম আমরা মনে করছি এই সংখ্যা মানে দুবার বা তিনবার ভোটার তালিকায়, 2 বা 3 জায়গায় ভোটার তালিকায় নাম আছে, এরকম 18 থেকে 20 লক্ষ মনে করছি আমরা মনে করছি যে স্থায়ীভাবে এ রাজ্য থেকে চলে গেছে, আর থাকে না, হয়তো সে ব্যাঙ্গালোরে থাকে, দিল্লিতে থাকে, চেন্নাইয়ে থাকে, সে পশ্চিমবাংলার আর স্থায়ীভাবে থাকবেও না, এইরকম পার্মানেন্টলি চলে যাওয়া যারা মাইগ্রেন্ট, তাদের সংখ্যাটাও আমরা মনে করছি 20 লাখের বেশি। এবং এর পাশাপাশি অবৈধভাবে এই সাম্প্রতিককালে যারা ঢুকেছে পশ্চিমবাংলাতে, এটা কিন্তু আমি শুভেন্দু অধিকারীর সাথে একটু ডিফার করব। শুধু বাংলাদেশ থেকে ঢুকেছে এমন ভাবার কারণ নেই, নেপাল থেকেও ঢুকেছে। প্রচুর নেপালিরা জলপাইগুড়ি জেলা, দার্জিলিং জেলা এবং আলিপুর জেলা, এই 3টে জেলাতে মানে বেশ কিছু নেপালি এই সাম্প্রতিককালে ঢুকেছেন। আবার তোমার ভুটান থেকেও কিছু লোক কিন্তু জয়গাঁ এবং তার আশপাশ এলাকায় মানে আলিপুরদুয়ারে ঢুকেছেন। এবং এদিকে বাংলাদেশ থেকে তো অবশ্যই মুসলিমরা ঢুকেছে একটা অংশ, মানে এই সব মিলে কিন্তু 80 লক্ষর কাছাকাছি ভুয়ো ভোটার পশ্চিমবাংলার ভোটার তালিকায় রয়েছে। এইবার যদি এসআইআর হয়, যদি সত্যি নিবিড় ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়াটা ঠিক মতন হয়, তাহলে এই 80 লক্ষ ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, যারা ভুতুরে ভোটার আমাদের বলি, যারা মূলত শাসক দলের কাজে লাগে, অনেকটা দ্বিজেন মুখোপাধ্যায় যেমন মানে মৃত দ্বিজেন মুখোপাধ্যায় যেমন সল্টলেকের নির্বাচনে ভোট দিয়ে গেলেন, এই ধরনের মৃত ভোটাররা যদি বাদ যান, যদি অবৈধ ভোটাররা বাদ যান, মাইগ্রেন্ট ভোটাররা বাদ যান, তাহলে আমি তোমায় বলছি যে লড়াইটা কিন্তু শিয়ানে হবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। কিন্তু এখানেও আমার 3-4টে রাইডার আছে যে আদতেও পশ্চিমবাংলায় পিসফুল প্রশাসনিক কোনো উদ্যোগ হয়। আমার উত্তর যে না, তৃণমূল যে শাসন ব্যবস্থা পশ্চিমবাংলা কায়েম করেছে, সেখানে কোনো প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে এখানে হয় না। ইতিমধ্যেই তুমি রাজনৈতিক তরজা তুমি দেখলে একতরফাভাবে লক্ষ্য করলে যে তৃণমূল আর বিজেপি এবং সিপিএমের মধ্যে যুক্ত হয়েছিল, এই রাজনৈতিক তরজাটা একতরফাভাবে চলল। তুমি লক্ষ্য করলে গতকাল যখন নির্বাচন কমিশনার প্রেস কনফারেন্স করছেন, তখন বিজ্ঞান ভবনে যে কয়টা কোশ্চেন এসছিল, তার সিংহভাগ কোশ্চেনই পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা নিয়ে। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যে এখানে রক্তবঙ্গা বইয়ে দিবে এসআইআর হলে, সেই সংক্রান্ত, এসআইআর আদতেও পশ্চিমবাংলায় হবে কি না তা নিয়েই প্রশ্নগুলো ছিল। ইলেকশন কমিশন তাদের মতন করে বলবার চেষ্টা করেছে যে একটা নির্বাচিত সরকার, রাজ্য সরকার, তার দায়বদ্ধতা আছে, সাংবিধানিক দায়বদ্ধতার থেকে আমাদেরকে সাহায্য করবে। কিন্তু সত্যি কি সাহায্য করবে, নাকি সেখানে তৃণমূল কংগ্রেস নানা কৌশল নেবে? ইতিমধ্যেই গতকাল বিপুল পরিমাণে আধিকারিকদেরকে বিভিন্ন পদে থেকে মানে বদলি করা হয়েছে। এই বদলিটাকে তুমি কি স্বাভাবিক বদলি বলবে? আমার উত্তর যে খুব বেশি স্বাভাবিক নয়। ইতিমধ্যেই মনোজ আগরওয়াল তিনি বিভিন্ন জেলার আধিকারিকদের সাথে একটা কিন্তু নেটওয়ার্কিং তৈরি করে ফেলেছিলেন। মনোজ আগরওয়ালকে, যিনি চিফ ইলেকটোরাল অফিসার, যিনি নির্বাচন কমিশনার হয়ে রাজ্য কাজ করেন, তিনি এসআইআর যাতে ঠিক মতন হয় তার জন্য যে তৎপরতা দেখাচ্ছেন, তাতে একটা নেটওয়ার্কিং যেটা তৈরি করেছিলেন। যেমন ধরো মুর্শিদাবাদের ডিএম, যেটা জানা যায় মুর্শিদাবাদের ডিএম 91 জন বিএলওকে চিঠি পাঠিয়েছিলেন, যারা মানে বিএলওর কাজ করতে অস্বীকার করেছিল বলে খবর, আমি যতটুকু খবর পেয়েছি। যে মুর্শিদাবাদে যাকে ট্রান্সফার করা হলো ডিএমকে, তিনি রীতিমতন অনিচ্ছুক বিএলওদেরকে শোকজ করেছিলেন যে ভাই তোমরা কেন কাজ করবে না বলো। এটা রাজ্য সরকার কেমনভাবে নিয়েছে আই হ্যাভ ডাউট। ফলে মুর্শিদাবাদের ডিএমের অপসারণ ঘটে গেল। এইরকম অসংখ্য অফিসার যারা মানে প্রাক এসআইআর পর্বে নির্বাচন কমিশনের কথা মতন কাজ করে যাচ্ছিল,
তাদের অপসারণটাকেই চোখে পড়েছে অনেকেরই, আমারও। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে যেটা করবেন সেটা হলো যে তিনি সরাসরি লড়াইয়ে যাবেন না, কারণ কালকে যেই মুহূর্তে এসআইআরের ঘোষণা হলো আর রক্তগঙ্গার কথা কালকে বলেনি। কালকে কুণাল ঘোষ যে প্রেস কনফারেন্স করেছে দলের তরফ থেকে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ও আগ বাড়িয়ে বলেনি আমরা রাস্তায় নামব। তিনি কার্যত দুটো জায়গা, মানে তুমি যদি লক্ষ্য করো কালকে প্রেস কনফারেন্সে, তাহলে তৃণমূল কংগ্রেস যেন হঠাৎ রক্তগঙ্গার থেকে, প্রতিবাদ আন্দোলনের থেকে ধীরে ধীরে মিউ মিউ অবস্থান নিয়েছেন, অর্থাৎ অত্যন্ত নরম অবস্থান নিয়েছেন। কেন? কারণ তৃণমূল কংগ্রেসের কাছে এই খবরটা আছে যে নির্বাচন কমিশনকে যদি চূড়ান্তভাবে বাধা দিই, তাহলে নির্বাচন কমিশন যদি ভোটার তালিকা তৈরি করতে না পারে, তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার পরামর্শ দিতে পারে। এবং ভোটার তালিকা সংশোধন যদি দেরি হয়, ইতিমধ্যেই 9 ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে, তার 1 মাস পরে, অর্থাৎ তার মানে এপ্রিল মাসের আগে ভোট হবে না। যদি এই শিডিউলটা, অর্থাৎ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআরের প্রক্রিয়া যদি দেরি হতে থাকে, তাহলে রাজ্যের সরকারের যে মেয়াদ আছে মে মাসের 5 তারিখ, সেই মেয়াদ যদি পূরণ হয়ে যায়, তাহলে রাজ্যে অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কুশলী রাজনীতিবিদ। তিনি জানেন যে আমি যদি এখন হইচই মাচাই, যা আমার মানে মুসলমান ভোটারদেরকে বার্তা দেওয়ার কথা আমি 1 প্রস্ত দিয়ে দিয়েছি, আবারও দিব, কিন্তু এখন অন্তত বাকি ইলেকশন কমিশনকে কিছুটা কাজ করতে দিব। ফলে এখন তিনি কিন্তু মানে বলা যায় বিশৃঙ্খলতা তৈরি করে বা রক্তগঙ্গা বইয়ে দেওয়ার মতন গল্প শুনিয়ে এখন কিন্তু কাজে বাধা দিলে কিন্তু রাষ্ট্রপতি শাসন হতে পারে, সেই সম্ভাবনা প্রবল। সেই কারণে তৃণমূল কংগ্রেসের গলার টোন নেমে গেছে। কালকের ঘোষণার পরে মিউ মিউ করে কথা বলছে তৃণমূল কংগ্রেস, কিন্তু মিউ মিউ বলবে না। আমি আবারও বলছি, যখন এসআইআর একদম শেষ পর্বে হবে, শেষ পর্বে তুমি দেখবে আবার একটা বড় মিটিং করবে অভিষেক, মমতা বা দল। কেন? তো আরেকবার মুসলিমদের বার্তা দেওয়া হবে। বিভিন্ন জেলা থেকে যাদের নাম কিছু বাদ যেতে পারে, সেই রকম বা বাদ দেওয়া হতে পারে সচেতনভাবে, দিয়ে তাদেরকে নাম, পোস্টার, ব্যানার দিয়ে ইলেকশন কমিশন অফিস ঘেরাও করলো, বা মিটিং মিছিল করলো, করে তৃণমূল কংগ্রেস এই বার্তাটা এসআইআরের শেষ পর্বে দেবে যে আমরা মুসলমানদের জন্য মসিয়া, মুসলিম সম্প্রদায়ের জন্য। এই রকম একটা বার্তা কিন্তু আমার ধারণা যে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের জন্য হতে পারে। মানে বিএলওরা দেখো রাজ্য সরকারের অধীন, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছে যে বিএলওরা আমাদের সরকার, মানে নির্বাচনের আগেও আমাদের, নির্বাচনের পরেও আমাদের। ফলে এই বিএলওদের মাধ্যমে যখন কাজ হবে, আদতেও কি সত্যি তৃণমূল কংগ্রেসের প্রভাবের বাইরে গিয়ে বিএলওরা কাজ করতে পারবেন? আমার উত্তর না, পারবেন না। যেখানে বিরোধী দলের বুথ লেভেল এজেন্ট থাকবে, যেখানে বিএলএ বিরোধী দলেরও থাকবে, সেখানে হয়তো কিছুটা বিএলওকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ আছে। আর বাদ বাকি ক্ষেত্রে কিন্তু তৃণমূলের চাপেই কাজ করবেন। ফলে এমন হতেই পারে, দেখো রাজনীতি এখন নানা অঙ্কে হচ্ছে, নির্মাণে হচ্ছে, নানা রকম প্রস্তুত তৈরি করা হচ্ছে। ফলে এমন হতে পারে কিছু মতুয়াদের নাম বাদ দিয়ে দেওয়া হলো, দিয়ে মতুয়াদের মানে ভোটার তালিকায় মতুয়াদের নাম নাই কেন, বিজেপি সরকার জবাব দাও। ফলে এই সম্ভাবনাটা কিন্তু প্রবল যে কিছু সংখ্যক মতুয়াদের নাম সচেতনভাবে বাদ দিয়েই মানে স্লোগান তুলতে লাগলো যে মতুয়াদের নাম ভোটার তালিকায় নাম উঠলো না কেন, বিজেপি সরকার জবাব দাও, মোদী সরকার জবাব দাও, ইলেকশন কমিশন জবাব দাও। এইরকম কিন্তু ন্যারেটিভ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল, আমি তোমায় বলছি। একইভাবে এটা আদিবাসীদের ক্ষেত্রেও হতে পারে। এই রকম কিছু নাম বাদ দিয়ে এইরকম একটা পলিটিক্যাল ন্যারেটিভ নির্বাচনের আগে হাতছাড়া করবে বলে আমি মনে করি না। এটা কিন্তু উত্তরবঙ্গে রাজবংশী ভোট ব্যাঙ্কটাই মূল ভোট ব্যাঙ্ক। তাদের কিছু নাম বাদ দিয়ে কিন্তু উত্তরবঙ্গ জুড়ে মিছিল হতে পারে। রাজবংশী ভোটারদের নাম বাদ দিল কেন, নরেন্দ্র মোদী জবাব দাও। এই সম্ভাবনা প্রবল, আমি তোমায় বলছি। আজকে আমার কথাটা তোমরা মিলিয়ে নিবে, মানে যখন এসআইআর শেষ হবে, শেষ পর্বে।
আরেকটা কথা তোমাদের বলি, দেখো কালকে যদি তোমরা ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্সের দিকে তাকাও, তাহলে তোমরা লক্ষ্য করবে যে কালকে ইলেকশন কমিশন বারবার গুরুত্ব দিচ্ছিল রাজনৈতিক দলের বুথ লেভেলের প্রতিনিধির, BLA ব্লক লেভেল এজেন্ট। ইলেকশন কমিশন বারবার বলছিল এই BLAদের প্রশ্নে কিন্তু আমি তোমায় বলছি, তৃণমূল কংগ্রেস যেমন প্রায় 98% বুথে BLA দিতে পারবে, 100% কেন বলছি না, কারণ পাহাড়ের কিছু এলাকায় দিতে পারবে না, মানে দার্জিলিং পাহাড়ি এলাকায় ওদের এতটা দলের স্ট্রেংথ নেই। ফলে তৃণমূল কংগ্রেস 98% বুথে BLA দিতে পারবে, কিন্তু বিজেপির যা স্ট্রেংথ 60% বুথের বাইরে বিজেপির BLA দেওয়ার ক্ষমতা নেই, অর্গানাইজেশনাল ক্ষমতা নেই। এটা কিন্তু আমি তোমায় বলছি, বিজেপির নেতারা শুনেই আমার উপরে খেপে যায়, কিন্তু বাস্তবটা তাই। মুসলিম এলাকাতে একটা পতাকা তোলার লোক বিজেপির নেই, মুসলিম মহল্লাগুলোতে কোনো বুথ লেভেলের এজেন্ট বসানোর ক্ষমতা বিজেপির নেই। এবং একইভাবে গত কয়েক বছর ক্ষমতায় না থাকার জন্য, MLA না থাকার জন্য CPM-এর মানে সাংগঠনিক ক্ষমতা কমতে কমতে এমন জায়গায় এসেছে যে 40% বেশি বুথে CPIM দলেরও বুথ লেভেল এজেন্ট BLO দেওয়ার মানে সম্ভাবনা নেই, 40-এর বেশি BLA দেওয়ার সম্ভাবনা নেই। আর কংগ্রেস দলের ক্ষেত্রে যদি আমায় বলো, তাহলে 25% মতন বুথে ম্যাক্সিমাম কংগ্রেসের উপস্থিতি তুমি দেখতে পারবে। তাহলে একমাত্র তৃণমূল কংগ্রেস যারা 98% বুথে এজেন্ট অর্থাৎ বুথ লেভেল এজেন্ট বসাতে পারবে, এই ক্ষমতাটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের নয়। ফলে এই BLAদের প্রভাব, যেমন করে নির্বাচনের দিন ভোটে তৃণমূলের এজেন্ট শুধু থাকে বহু জায়গায়, বিরোধীদের এজেন্ট শূন্য, তার ফলে তৃণমূল তার মতন করে ভোটটা করিয়ে নেয়। এখানেও কিন্তু ভোটার তালিকা তৃণমূল তার মতন করে করিয়ে নেবার সুযোগ পাবে, এবং সেইটা কিন্তু আমি মনে করছি অনেকটাই পাবে। যে শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের কথা 1 কোটি, কখনো 1,30,00,000, নানা সংখ্যা বলছেন, এই সংখ্যাটা কিন্তু খুব বেশি কমবে না, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি। এর কারণটা কি, যে মুসলিম এলাকাগুলোতে এরা এসেছে বলে অভিযোগ, সেই এলাকায় তো বিজেপির কোনো প্রতিনিধিই নেই, সেখানে ক্রস চেক কে করবে? মনে রাখবে, সেই BLAই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে যার ওই বুথ এলাকায় যিনি থাকেন, যিনি প্রতিনিয়ত রাজনীতি করেন, মানুষের সাথে জনসংযোগ আছে, যিনি জানেন গত কয়েক বছরের মধ্যে কারা মারা গেছে, কারা মানে এই পার্মানেন্টলি এই রাজ্য থেকে বেরিয়ে চলে গেছে, কারা ঢুকলো, এই পুরো পাড়ার ইনফরমেশনটা যার আছে, এবং যে পাড়ার লোকদের সাথে মেশে, এমন বুথ লেভেল এজেন্টই কিন্তু এই SIR-এ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই ক্ষেত্রে তৃণমূলের যারা BLA তারা অনেক বেশি নলেজেবল হবে, তারা কিন্তু অনেক বেশি নলেজেবল হবে, কারণ তৃণমূল যেহেতু শাসক দল, তাদের বিভিন্ন এলাকায় কাউন্সিলর আছে, মানে বুথ লেভেলে কাউন্সিলর আছে, তাদের পঞ্চায়েতের সদস্য সংখ্যা অনেক বেশি। ফলে তাদের BLA যত এফেক্টিভলি প্রভাব বিস্তার করতে পারবে, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট বিজেপি বা CPM দলের BLAরা সেই নলেজই থাকবে না। ফলে শেষ পর্যন্ত কিন্তু SIR অনেকটাই তোমার তৃণমূল কংগ্রেসের BLAদের প্রভাবে দ্বারায় কিন্তু মানে SIR-এর ভোটার তালিকা সংশোধনী কাজটা হবে লার্জলি। এর সাথে সাথে গতকালের যে একটা বড় অ্যানাউন্সমেন্ট ইলেকশন কমিশন করেছে, আমি জানি না তোমরা দেখেছো কি না, ইলেকশন কমিশনকে নবভারত টাইমস থেকে প্রশ্ন করা হয়েছিল যে 12টা রাজ্যে তো আলাদা আলাদা পরিস্থিতি, আপনারা তো 11টা নথির কথা বলছেন, তাহলে এমন তো ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন নথি দিয়েও নাগরিকত্ব যাচাই করতে পারা যেতে পারে। তখন কিন্তু পরিষ্কার ইলেকশন কমিশনার গণেশ কুমার তিনি বললেন, হ্যাঁ, EROদের ক্ষমতা আছে, EROরা কনসিডার করতে পারে ওই রাজ্যের যদি স্থানীয় কোনো ডকুমেন্ট যা নাগরিকত্বের প্রমাণ হিসাবে গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু EROরা কনসিডার করতে পারে। এইটা বলা মানেই হলো কার্যত দরজাটা খুলে দেওয়া, অর্থাৎ
পশ্চিমবাংলার মতন রাজ্যে যেখানে একজন ভোটারের নামও বাদ যদি যায়, মানে চ্যালেঞ্জ করছে তৃণমূল কংগ্রেস, তারা তাদের মতন করে কিন্তু নানা নথি তৈরি করে বিএলওদের সামনে হাজির করতে পারে। স্যার একটু ইন্টারাপ্ট করছি এখানে, তাহলে আপনি বলছেন যদি শাসক দল ঘনিষ্ঠ কোনো অফিসার থাকে তাহলে তার সূত্রে কোনো বেনজল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত পশ্চিমবাংলায় যারা কাজ করবে, বিএলও, ইআরও, অ্যাসিস্ট্যান্ট ইআরও, ডিও, এরা সবাই মানে কার্যত তৃণমূল কংগ্রেসের অধীনে থেকেই কাজ করতে হবে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় যে থ্রেটটা দিয়ে রেখেছে যে ভোটের আগেও তোমরা আমার, ভোটের পরেও আমার, এই থ্রেটের বাইরে গিয়ে কয়েকজন কাজ করবে, কয়েকজন সাহসী আছে, কয়েকজন তৃণমূলের শাসন চায় না, তারা হয়তো নিরপেক্ষভাবে কাজ করবে, কিন্তু বেশিরভাগ মানুষই ভীতু, বেশিরভাগ মানুষই হলো চাচা আপন পান বাঁচা। একটা বন্দুক, মনে রাখবে, একটা বন্দুকের নল কয়েক হাজার মানুষকে মানে আটকে রাখতে পারে, একটা বন্দুকের নল। ফলে ভয় এমন একটা জিনিস না, মানে ভয়ের বাঁধন ভাঙাটা খুব কঠিন, মানে ভয় দিয়ে মানে বেঁধে রাখা যায় মানুষকে। তৃণমূল কংগ্রেস সেই ভয়টা এত সুন্দর প্রয়োগ করে, সেটা কলেজে হতে পারে, বিশ্ববিদ্যালয়ে হতে পারে, সেটা কলকারখানায় হতে পারে, সেটা পুরসভা নির্বাচনে হতে পারে, বা এসআইআরের ক্ষেত্রে হতে পারে। ভয় এই লেভেলে ইতিমধ্যেই দিয়ে রেখেছে মানে বিভিন্ন নেতারা, যে তোমার বিএলওদের অবস্থা কিন্তু চিঁড়েচিপ্টের মতন, মানে তাদের সাহস সঞ্চয় করানোটাই এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। আমি তোমাকে বলছি, বিএলওদের একটা অংশ, প্রথমত এই সময় যারা অনেকে নিয়োগ হয়েছে, সবাই নিশ্চয়ই নয়, কিন্তু একটা বিরাট অংশ অযোগ্য নিয়োগ হয়েছে, নানা জায়গায় অযোগ্য নিয়োগ হয়েছে। এই অযোগ্য এরা কতটুকু ট্রেনিং পাওয়ার পরেও ইলেকশন কমিশনের কাজ, এসআইআরকে ঠিক মতন সামাল দিতে পারবে, আই হ্যাভ ডাউট। আলটিমেটলি বহু জায়গায় আমরা দেখি, মানে আমি তোমাকে আমার অভিজ্ঞতা বলছি, প্রিসাইডিং অফিসার বুথ লেভেলে থাকে না নির্বাচনের দিন, প্রিসাইডিং অফিসার কার্যত বলা যায় পোলিং এজেন্ট যে কাজ জানে তার হাতে ছেড়ে দেয়, রাজনৈতিক দলের এজেন্ট যারা আছে তাদের হাতে ছেড়ে দেয়, মানে যারা কাজ জানে না। ফলে বিএলওদের মধ্যে যারা কাজ জানে না তারা তো প্রথমতই স্যারেন্ডার করে দিবে, ওই রাজনৈতিক দলের প্রতিনিধি যে থাকবে যে কাজ জানে তার কাছে স্যারেন্ডার করে দিবে। আর কিছু সংখ্যক আছে যারা বিভিন্ন তথ্য যা পাবে নিজে ডিসিশন না নিয়ে বিডিও অফিসে রেখে দিবে বা ইআরওকে দিয়ে দিবে, অ্যাসিস্ট্যান্ট ইআরওই ওদেরকে নিয়ন্ত্রণ করে, ফলে গ্রামের ক্ষেত্রে বিডিওকে দিয়ে দিবে। ফলে কোনো বিএলও সাহস নিয়ে আদতেও এই কাজটা করবে, ঝুঁকি নিয়ে এই কাজটা করবে, আমার খুব একটা মনে হচ্ছে না। যতই তোমরা বলো ইলেকশন কমিশনের চাপ আছে, ইলেকশন কমিশন সাসপেন্ড করে দিতে পারে, অমুক করে দিতে পারে, কিন্তু দিনের শেষে ফিজিক্যালি মানে যেহেতু নিরাপত্তা দেওয়া হবে না, কালকে জ্ঞানেশ কুমার পরিষ্কার বলে দিলেন যে সেন্ট্রাল ফোর্স দেওয়া হবে না, ফলে সেন্ট্রাল ফোর্স না দেওয়ার ফলে কেউ ওই মারধর, ভয়, ভীতি, সন্ত্রাসের ভয়ে, আমি তোমায় বলছি যে এদের কাঁধে একাধিক মাথা নেই, একটাই মাথা। ফলে বহু ক্ষেত্রে এরা স্যারেন্ডার করবে শাসক দলের বিএলএর কাছে, বহু ক্ষেত্রেই এরা কাগজপত্র জড়ো করে বিডিও অফিসে জমা দিয়ে দিবে যে আপনিই সিদ্ধান্ত নিন। আর বিডিও অফিস মানেই তৃণমূল কংগ্রেসের অফিস, এবং বিডিও অফিস মানে ইআরও মানে অফিসও তৃণমূল কংগ্রেস যা বলবে তার বাইরে যাওয়ার কারো হিম্মত নেই। ফলে আলটিমেটলি কিন্তু কতটুকু তৃণমূল প্রভাবমুক্ত হয়ে একটা সঠিক ভোটার তালিকা সংশোধন হবে, একজন রাজনীতি পর্যবেক্ষক হিসাবে আমার কিন্তু সংশয় আছে। আমি জানি আমার এই কথা শুনে তৃণমূল আমার উপরে খেপবে, বিজেপি আমার উপরে খেপবে, সিপিএম আমার উপর খেপবে, কিন্তু দেখো আমরা ঘরপোড়া গরু সিঁদুরে দেখলে ভয় লাগে। গত কয়েক বছরের প্রশাসনিক কাজকর্মের যে ধরন দেখেছি, যেভাবে নির্বাচন হতে দেখেছি, যেভাবে ভোটার তালিকায় মৃত ভোটারদের রেখে দেওয়ার প্রবণতা দেখেছি, সেখান থেকে কনক্লুশন টানছি যে বিএলওরা আদতেও রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে এই নিরপেক্ষভাবে একটা ভোটার তালিকা সংশোধন কোডের কাজ কতটুকু করবেন। এবং একই সাথে তোমায় বলতে চাই
বিএলওদের যদি পারফরমেন্স ঠিকমতো না হয়, মানে তারা যদি দক্ষতার সাথে কাজ না করেন, তাহলে বহু মানুষ হয়রানি শিকার হবেন। বেশ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছি এখন। বহু সংখ্যক মানুষ কিন্তু হয়রানির শিকার হবেন। ফলে বিএলওরা যদি দক্ষতার সাথে কাজ না করেন, অ্যাসিস্ট্যান্ট ইয়ারও যদি ঠিক মতন কাজ না করেন, ইয়ারও যদি কাজ না করেন, তাহলে তুমি আর আমি বিরক্ত হয়ে উঠব। ধরো আমরা গিয়ে দেখলাম যে মানে প্রথমবারের নাম আমাদের নেই, তারপরে ফর্ম ফিল আপ করেছি, আমাদেরকে হিয়ারিংয়ে ডেকেছে, হিয়ারিংয়ে যখন গিয়ে দেখি বিরাট লাইন সামলাতে পারছে না। ইচ্ছাকৃতও লাইন হতে পারে, আমি তোমায় বলছি, পলিটিক্যাল কারণে ইচ্ছাকৃত হতে পারে যে একটু হয়রান করে দে। তখন আমরা নির্বাচনের সময় বলবো গলা চড়িয়ে, আপনাদের হয়রানি হতে হয়েছিল কেন? আপনাদের মনে থাকতে পারবে মোদী সরকারের জন্যই আপনাদেরকে হয়রানি হতে হয়েছে, কি কষ্ট করে নাম তুলতে হয়েছে আপনাদের। ফলে আমি তোমায় বলছি, নানা ছক চলবে। এই নানা ছকের মধ্যে তুমি কিন্তু হয়রানির শিকার হতে পারো। নানা ছকের মধ্যে একজন ভোটার যদি হয়রানির শিকার হয়, সে কিন্তু বিরক্ত হবে। আমি বলছি যে যারা বিরোধী, বিশেষ করে বিজেপি, যারা এসআইআরের ঘোষণা দেখে দুহাত তুলে নাচছে, তারা আমি বলবো যে তারা মানে শেষটা দেখেননি, তারা শেষটা ভাবছেও না যে এই এসআইআর পশ্চিমবাংলার মতো রাজ্যে কিভাবে শেষ হবে, আদতেও এটা কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, আদতেও মানুষের হয়রানি ছাড়া, হয়রানি হলে পুরো দায়টা কিন্তু মোদী সরকারকে নিতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলবে আমরা তো এসআইআর বিরোধিতা করেছি, আমরা তো এসআইআর চাইনি, এই কারণেই তো আমরা এসআইআর চাইনি, এই বিজেপি সরকারের জন্যই আপনাদের হয়রানি হতে হলো, বহু সংখ্যক নাম বাদ গেল আপনাদের। এই কথাগুলো তখন বিজেপির প্রতিনিয়ত শুনতে হবে, নির্বাচনে ওটাই তখন এজেন্ডা হবে, বিজেপির বিরুদ্ধে সেই ন্যারেটিভটা যাবে। ফলে মানে আলটিমেটলি এসআইআর সাথে যারা যুক্ত আছেন সেই ব্যক্তিদের ভূমিকা বিরাট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামী দিনে। স্যার, আপনি একাধিক বিষয় তুলে ধরলেন। সরকারি অফিসগুলো তৃণমূলের আন্ডারে চলে গেছে, তৃণমূল পার্টির আন্ডারে চলে গেছে, সাধারণ মানুষ এর জন্য বহু হয়রানির শিকার হচ্ছে। এই সমস্ত কিছু সমাধান একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে কি দেখছেন আপনি? দেখো, পশ্চিমবাংলায় যদি এসআইআর করতে হতো তাহলে ইলেকশন কমিশনকে আরও সিরিয়াসলি ভাবতে হতো। ইলেকশন কমিশনকে প্রথমে যেটা করতে হতো যে পশ্চিমবাংলাতে যতগুলো জেলা আছে, 23টা জেলাতে একজন করে অবজারভার নিয়োগ করতে হতো। কারণ দেখো, কালকেও যদি তুমি সারা ভারতবর্ষের সাংবাদিকদের প্রশ্ন দেখো, তাহলে হিংসাত্মক পশ্চিমবাংলার ছবি, যেটা আমাদের মাথায় হেট হয়ে যায়, আমাদের লজ্জায় মাথায় হেট হয়ে যায় যে সারা ভারতবর্ষের সাংবাদিকরা পশ্চিমবাংলার একটা হিংসাত্মক ছবি, একটা ঘৃণ্য ছবি, একটা খারাপ ছবি সবাই তুলে ধরলো। কোন রাজ্যে আমরা পৌঁছেছি? ফলে এইরকম একটা হিংসাত্মক রাজ্যে, রাজনৈতিক সংস্কৃতিতে অবশ্যই 23টা জেলাতে একজন করে অবজারভার নিয়োগ ইলেকশন কমিশনকে করতে হতো। ইলেকশন কমিশনকে ডাইরেক্ট নিয়ন্ত্রণ নিতে হতো। সরাসরি ডিস্ট্রিক্ট লেভেলের অবজারভার যদি এসআইআরের মানে প্রক্রিয়ার সময় 3 মাস ধরে থাকতো, জেলায় ডিএম অফিসে রাখা হতো, তার তত্ত্বাবধানে যদি এসআইআরটা হতো তাহলে অনেক বেটার হতো। এটা হ্যাঁ, এবং তোমাকে এটাও পরিষ্কার করে বলতে চাই যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সব বুথগুলোতে, মানে 80,000 বুথ যদি হয় তাহলে 80,000 বুথেই যদি মাল্টি পার্টি রিপ্রেজেন্টেটিভ থাকতো, যদি সত্যি মানে আজকের যে ছবি, এই ছবি তো 2002 সালে ছিল না। কংগ্রেস তখন প্রায় সব বুথেই তাদের মতন এজেন্ট দিতে পারতো, কিছু এলাকা বাদ দিলে। কিন্তু এখন প্রধান বিরোধী দল 40% বুথে তাদের এজেন্ট থাকবে না, আরেকটা বিরোধী দল তাদের 60% বুথে হয়তো এজেন্ট থাকবে না, আরেকটা বিরোধী দল তাদের 75% বুথে এজেন্ট থাকবে না। ফলে দেখো, শাসক দল যখন একা থাকবে তখন তার রাজনৈতিক প্রভাব, তার নিয়ন্ত্রণেই এই নির্বাচনী তালিকা তৈরি হবে, ভোটার তালিকা তৈরি হবে। তার মানে বহু দলীয় ব্যবস্থায় যদি প্রত্যেকটা রাজনৈতিক দলের সমান স্ট্রেংথ থাকতো তাহলে একটা সম্ভব ছিল। থার্ড, আমি বলবো এর পরেও মানুষকে বলবো যে রাজনৈতিকভাবে যারা উত্তেজনা তৈরি করছে, আপনার দয়া করে সেটা করবেন না। ইলেকশন কমিশন থেকেও বারবার বলা হচ্ছে যে আপনারা
প্রথমত 2002 সালে যাদের নাম ছিল ভোটার তালিকায় তারা তো বটেই, তাদের ছেলে মেয়ে, তাদের আত্মীয় স্বজন সবাই মানে এই ভোটার তালিকায় তাদের নাম উঠবে। যেখানে 2002 সালে যাদের নাম কোনো না কোনোভাবে আছে ভোটার তালিকায়, তার বাবার নাম থাকতে পারে, তার কোনো আত্মীয় স্বজনের নাম থাকতে পারে, নিকট আত্মীয় স্বজন, তার মানে দাদুর নাম থাকতে পারে, তাদের পুরো পরিবার মানে ফ্যামিলি ট্রি কিন্তু ভোটার তালিকায় তাদের নাম উঠবে, মানে তাদের জন্য আলাদা কোনো ডকুমেন্ট দিতে হবে না। এইবার যদি কোনো অবস্থাতেই কোনোভাবেই সম্পর্ক দেখাতে না পারে 2002 সালের ভোটার তালিকায়, তখন যে ইলেকশন কমিশন 9টা ডকুমেন্টের কথা বলেছে, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যদি সত্যি মানে তিনি হঠাৎ করে বাংলাদেশ থেকে না আসেন, নেপাল থেকে না আসেন, তাহলে তার কাছে সেই ডকুমেন্ট পশ্চিমবাংলায় আছে। কেন? পশ্চিমবাংলাতে রেশন কার্ড প্রায় সবারই আছে। পশ্চিমবাংলাতে মানে বেশিরভাগ মানুষই ধরো কোনো না কোনো স্কুল কলেজে তার ছেলে মেয়ে বা তাদের ভর্তি করা, তারা আছেন। ডোমিসাইল সার্টিফিকেট তাদের আছে, অথবা বিভিন্ন প্রকল্পের কাজের সাথে যুক্ত, ধরো 100 দিনের কাজে যদি থাকে এই ধরনের, বা সরকারি কোনো সাহায্য পায় এমন কোনো কাগজপত্র, এই সবগুলো মিলে যদি তুমি লক্ষ্য করো, তাহলে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে খুব কম লোকই মানে বিদেশি যারা এসে ভোটার তালিকায় নাম লেখাতে আসবে বা যাদের কাগজ নেই, এই সংখ্যাটা খুব বিরাট হবে না। যার সংখ্যা বলা হচ্ছে 1 কোটি 1.5 কোটি এইসব হবে না। হ্যাঁ, একটা সংখ্যা আছে 20-22 লাখ, কিন্তু এদের মধ্যে যদি নির্বাচন কমিশন কড়াকড়ি করে তাহলে এরা কখনোই ভোটার হতে আবেদন করবে না। ওরা চুপচাপ গ্রামে বসে থাকবে, যেখানে এসছে চুপচাপ এসে বসে আছে সেখানেই তারা থাকবে, তারা ভোটারের দাবি করবে না। তারা কিন্তু অবৈধ মানে নাগরিক, কিন্তু তারা ভোটার তালিকায় নাম লেখাতে গিয়ে তারা আইনগত সমস্যায় পড়বে এমন কিছু হবে না। তারা আসবেই না, ইলেকশন কমিশনের কাছে আসবেই না। কেন? আসলে যদি ধরা পড়ে যাই, ফলে তারা আসবেই না, এবং সেটা বিরাট সংখ্যা, সেটাই বড় সংখ্যা হবে। এবার তোমার প্রশ্ন। স্যার, একটা ঘটনা দক্ষিণ 24 পরগনা থেকে সামনে আসছে, যেখানে তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার পরে তার পাশে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে দেখা যাচ্ছে তিনি লিখেছেন এসআইআর জন্য আমার এই মৃত্যুর জন্য দায়ী। তো সাধারণ মানুষ যে ভয় ভীতি রয়েছে, আপনি কি বলছেন? দেখো, এইটা কী কারণে আছে, মানে পশ্চিমবাংলার তো রাজনীতিতে সবসময় ন্যারেটিভ হয়, মৃত্যুর পরেও ন্যারেটিভ হয়। জঙ্গলমহল থেকে মৃত্যু এনে এখানে প্রদর্শন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়েরা। ফলে এখানে মৃত্যু নিয়ে ভয়ঙ্কর ডেথ পলিটিক্স হয়। কিন্তু এটার বাইরেও বলছি, মানুষের মধ্যে কিন্তু একটা ভয় আছে, একটা অংশের মানুষের মধ্যে কিন্তু সত্যিই ভয় আছে। এসআইআর বিজেপি যতটা মানে বলবার চেষ্টা করছে, আমি তোমায় বলছি মানুষগুলোকে কিন্তু সহায়তা দিতে হবে। মানে প্রত্যেক রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব, মানুষগুলো সত্যি ভয়ে আছে। আমি কিন্তু বাস্তবে তোমায় বলছি যে প্রত্যেকেই দুশ্চিন্তা করছে যে আমার নামটা থাকবে তো, 2002 আমার নামটা আছে কি না। প্রথম যেটা করা উচিত, প্রত্যেকটা রাজনৈতিক দলের বাড়ি বাড়ি গিয়ে, আমি মানে তৃণমূল কংগ্রেসের যেহেতু শক্তি বেশি, তাদেরকেও আমি অনুরোধ করব যে বাড়ি বাড়ি গিয়ে বলে দেওয়া যে মাসিমা আপনাদের নামগুলো আছে। সত্যি ভয় আছে। এই যে 3 তারিখ থেকে বাড়িতে যাবে, 4 তারিখ থেকে, তার আগেই বলে দেওয়া উচিত, বা মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে বলে দেওয়া উচিত। আর যাদের নেই তাদেরকেও বলা উচিত আপনাদের এই ডকুমেন্টগুলো রেডি রাখবেন, তাহলেই হবে। ফলে মানুষের কিন্তু সত্যি আতঙ্কে আছে, এটা কিন্তু ফ্যাক্ট। আমি তোমায় বলছি, একজন অধ্যাপক হিসাবে আমি কোনো মতেই অস্বীকার করতে পারি না, বাড়িতে বৃদ্ধ লোক যেই বাড়িতে বিশেষ করে আছে, অল্প বয়সীরা অতটা ভয় পাচ্ছে না, বৃদ্ধ লোকরা আরে এইটা কী হবে, ওটা কী হবে, এই ডকুমেন্টটা আছে কি না, আমার নামটা আছে কি না, এইরকম অস্থির করে তুলছে বাড়ির লোককে। ফলে বৃদ্ধ মানুষের দিকে তাকিয়ে আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তাদের পাশে দাঁড়ান, তাদের বাড়িতে যান, তাদেরকে আশ্বস্ত করুন। কারণ দেখুন, বৃদ্ধ মানুষরা কিন্তু সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে, এবং এসআইআর নাম করে একটা বড় আতঙ্ক ছড়িয়ে গেছে।
আর সমস্ত তোমার চ্যানেলের মাধ্যমে সমস্ত নাগরিকদেরকে অনুরোধ করব যে ভয়ের কোনো কারণ নেই। একটা প্রশাসনিক প্রক্রিয়া। আমাদের রাজনীতিবিদরা ভয়ে রাখতে ভালোবাসে, ভয়ে রাখতে অভ্যস্ত, ভয়ে আমাদের রাখবার চেষ্টা করে। অনিশ্চয়তা যত বেশি, রাজনীতিক নেতাদের দাপট তত বেশি। ফলে দয়া করে রাজনৈতিক নেতাদের বক্তব্যে আপনারা মানে তাদের ফাতা পাতে তারা যে ফাঁদ পাতবে তাতে আপনারা পা দেবেন না। আপনারা নির্ভয়ে আপনাদের যে ভাবনা চিন্তা সেগুলো নিশ্চয়ই পাড়ায় শুভাকাঙ্ক্ষী লোক পাবেন, নিশ্চয়ই দু একজন মানুষকে পাড়ায় পাবেন যাদের সাথে আলোচনা করে সমাধান সূত্র খুঁজে পাবেন। ফলে অযথাচিত আতঙ্কিত না হয়ে নিজের ডকুমেন্টটা সংগ্রহ করে রাখুন, প্রয়োজন মতন সেগুলোকে প্রডিউস করবেন। আর তার বাইরে কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো শান্ত্রীর যে ভয় দেখানো বক্তব্য, আতঙ্ক হওয়ার যে বক্তব্য, সেগুলোতে কর্ণপাত করবেন না।